আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে যারা ফিনান্স আছে, যারা কমার্সের স্টুডেন্ট এবং যাদের ফিনান্স সাবজেক্ট আছে, তারা খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে বলবা ক্লাসের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এটা আমাকে একটু বলবা। আজকে আমরা ফিনান্স নিয়ে পড়বো এবং ফিনান্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে টাইম। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ সময়ের মূল্য, সময় অর্থের সময় মূল্য নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে কমেন্টে জানাবা, কমেন্ট করে জানাবা যে সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাইতে হবে, ঠিক আছে? সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা একটু বলো। আজকের ক্লাসে আমরা ফিনান্সিং একদম যে টপিক থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে বা যে প্রশ্নটা আমাদের প্রতি বছরই হবে এবং তোমাদের পরীক্ষায়ও আসবে, এটা আমরা ক্লাস 9-10-এও শিখেছিলাম। অর্থের সময় মূল্য নিয়ে আমরা 9-10-এও আলোচনা করেছি, বা 9-10-এ যারা পড়েছো ফিনান্স নিয়ে, আমরা 9-10-এ কমার্সের স্টুডেন্ট ফিনান্স নিয়ে পড়ছি, কিন্তু যারা সায়েন্স থেকে কমার্সে আসছো তারা হয়তো বা পড়ো নাই। তো এই টপিকটা সবাইকেই পড়তে হবে এবং এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এমন কোনো বছর নাই যে বছরে প্রশ্ন আসে নাই। আমরা এই আজকের ক্লাসে এই অধ্যায়ের একদম বেসিক থেকে পড়বো। এটা হচ্ছে আমাদের ফিনান্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, ফিনান্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, যেই চ্যাপ্টার থেকে প্রতি বছরেই প্রশ্ন আসে এবং এইটা আমরা একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করব বা একদম বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করবো আজকের ক্লাসে, ঠিক আছে? আজকে বলতে পারো রিভাইজ ক্লাস হচ্ছে। কেন রিভাইজ কথাটা বললাম? রিভাইজ হওয়ার কথাটা বলার পেছনের কারণ হচ্ছে আজকে আমরা ক্লাস 9 এবং 10-এ ফিনান্স এবং ব্যাংকিং যে সাবজেক্টটা পড়েছি, ওই সাবজেক্টের চ্যাপ্টার 3 না 3 বা 4 নাম্বার অর্থে সব 4 নাম্বার সব চ্যাপ্টার আমরা পড়েছিলাম অর্থের সময় মূল্য, সেটা নিয়ে আজকের আলোচনা করা হবে। সো ঠিক আছে, আমরা অলরেডি 7-8 জন আমাদের কমার্সের এই কোর্সে কমার্সের স্টুডেন্ট খুবই কম। সো আমি জানি আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা কম হবে, এটা নিয়ে কোনো আপত্তি হবে না। তো তোমরা যারা কমার্সের আসো, ফিনান্স সাবজেক্টটা কমার্সে পড়ার পর অনেকের থাকে অনেকের থাকে না, সো এটা নিয়ে হচ্ছে কোনো প্যারা নাই। যাদের কমার্সে যারা পড়তেছো এন্ড যাদের ফিনান্স সাবজেক্টটা আছে, শুধুমাত্র তারা ক্লাস করলেই হবে, আর বাকি যাদের এই ফিনান্স সাবজেক্টটা নাই তারা না করলেও চলবে, কোনো সমস্যা নাই। তারা তোমাদের অন্য যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা পড়তে পারো, ঠিক আছে? তাহলে অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, মানি এন্ড টাইম দুইটাই কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, দুইটারই কিন্তু কি আছে, সম্পর্ক রয়েছে। আমাদের টাইম এন্ড হচ্ছে মানি, সময়ের সাথে সাথে অর্থের কি ক্রয় ক্ষমতা হ্রাস হয় বা বৃদ্ধি পায়। সময়ের সাথে সাথে বা সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন আমাদের কাছে যে অর্থটা থাকে বা টাকাটা থাকে, এই টাকাটা যখন মানের দিক থেকে পরিবর্তন হয় তখনই আমরা তাকে অর্থের সময় মূল্য বলি। অর্থাৎ তুমি আজকের 100 টাকা 5 বছর পরে যে এই 100 টাকার মূল্য বা এই 100 টাকার ক্ষমতা আর একই রকম থাকবে না। কি বললাম আমরা? যে তোমার আজকের 100 টাকা, আজকে তোমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা তুমি যদি 5 বছর পরে যাও, তাহলে 5 বছর পরে যাওয়ার পরে দেখা যাবে যে এই অর্থটা বা এই টাকাটার মূল্য বা ক্রয় ক্ষমতা বা ক্ষমতা একরকম থাকে না। যদি আমরা আমাদের আপুদের কথা চিন্তা করি, আমাদের এখানে অনেক আপু আছে যাদের কথা আমরা চিন্তা করি, ফুচকা, তাই না? ফুচকার কথা আমরা ধরতে পারি। আমরা যদি ফুচকা সবাই পছন্দ করে, আমাদের যে যত আপুরা এখানে আছে সবাই কিন্তু আমাদের ফুচকা খাইতে ভালোবাসে, তাই না? বিশেষ করে আমাদের আপুরা। সো এই আপুরা এর থেকে 5 বছর আগে যদি 20 টাকা খরচ করতো, 20 টাকা খরচ করলে তাকে ফুচকাওয়ালা ফুচকা দিত কয়টা? 10টা। কয়টা দিত? 10টা। কিন্তু একই টাকা এই 20 টাকায় যদি এখন কিনতে যাও, তাহলে এই 20 টাকায় তোমাকে ফুচকা দিবে 5টা। দেখো, টাকার পরিমাণটা সেম আছে, টাকার পরিমাণটা সেম আছে, বাট আমাদের যে জিনিসের যে পরিমাণ, এই পরিমাণটা কি হচ্ছে, কমে যাচ্ছে। বা অনেক সময় দেখা যায় অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টে বেড়ে যায়, 20 টাকা দিয়ে আগে পাইতাম 10টা, এখন পাই 12টা, এরকম হয়, কোনো সমস্যা নাই। সো এই যে আমাদের টাকার পরিমাণটা কি হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না, টাকার পরিমাণটা কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার যে প্রোডাক্টটা ছিল বা প্রোডাক্টের যে কোয়ান্টিটি ছিল সেটা কি হচ্ছে, কমতেও পারে বাড়তে পারে। এই যে সময়, এটা ধরো 5 বছর পরে এটা হইছে, বা এটা ধরো 2 বছর পরে এরকম ঘটছে, তাই না?
এই যে বছর, বছর মানে কি সময়, সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন আমার টাকার ক্রয় ক্ষমতা বা টাকার ক্ষমতা কমবে বা বাড়বে, টাকার ক্ষমতা কমে যাবে বা বেড়ে যাবে, তখনই আমরা তাকে বলবো অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের পরিমাণটা, অর্থের ক্রয় ক্ষমতা, অর্থের পরিমাণ না, অর্থের ক্রয় ক্ষমতা বা কেনার ক্ষমতা, অর্থের কেনার ক্ষমতা যখন বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, তখন আমরা তাকে বলবো অর্থের সময় মূল্য। আমরা যদি সংজ্ঞাটা একটু ভালো মতো দেখার চেষ্টা করি, দেখো সংজ্ঞাটা কি, অর্থের সময় মূল্য কি, অর্থের সময় মূল্য কি, অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের পরিবর্তনের কারণে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। সহজ ভাষায় অর্থের ক্রয় ক্ষমতা যখন পরিবর্তিত হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা যখন পরিবর্তন হয়, তখনই আমরা তাকে বলবো অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য কাকে বলা হবে বুঝতে পারছো সবাই? যারা এই মুহূর্তে ক্লাসে আসো, কমার্সের যারা আসো, কমার্সের অনেকে আসো যাদের ফিনান্স নাই, সো যাদের ফিনান্স নেই তারা তো আজকে ক্লাস করবা না, বাট যাদের ফিনান্স আছে অবশ্যই ক্লাসে জয়েন থাকতে হবে, ঠিক আছে? তাহলে সময়ের সাথে সাথে যখন অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি ঘটে বা পরিবর্তন ঘটে, তখন আমরা তাকে বলবো অর্থের সময় মূল্য। ক্লিয়ার? এখন এই অর্থের সময় মূল্যের পরিবর্তন কেন ঘটে, কি কি কারণে সময়ের অর্থের পরিবর্তনটা ঘটে বা অর্থের ক্রয় ক্ষমতা পরিবর্তন ঘটে? মূলত তিনটা কারণে সময়ের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা ওঠানামা করে। সেটা হচ্ছে সুদের হার, এরপরে বিনিয়োগের সুযোগ, এবং 3 নাম্বার যেটা সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এই তিনটা কারণেই সাধারণত, এই তিনটা কারণেই দেখা যায় যে আমাদের যে অর্থ আছে এই অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাইতে পারে বা হ্রাস পাইতে পারে। মাত্র তিনটা কারণে সাধারণত আমরা দেখতে পাই যে তিনটা কারণে সবসময়, এই তিনটা কারণে, সেটা হচ্ছে সুদের হার, বিনিয়োগের সুযোগ আর মুদ্রাস্ফীতি। এই তিনটা কারণে আমাদের অর্থের ক্ষমতাটা হ্রাস পায় বা বৃদ্ধি পায়, হ্রাস পায় বা বৃদ্ধি পায় বা পরিবর্তন ঘটে। কি হয়? অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তন ঘটে। এখন তুমি 100 টাকা দিয়ে 5টা ডিম কিনতে পারবা, কিন্তু 5 বছর পরে তোমাকে 100 টাকা দিয়ে ডিম দিবে মাত্র একটা, যেটা ঘটবেই, ইনশাল্লাহ ঘটবেই। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে মুরগি খুঁজি তিতি তিতি, বাংলাদেশের যে পরিস্থিতি মুরগি আমাদের খুঁজতে হবে তিতিকে তিতি কইরা, তাই না? সো দেখো সুদের হারের মাধ্যমে কিভাবে অর্থের পরিবর্তন ঘটে। যখন আমাদের হচ্ছে প্রত্যেকটা দেশের একটা ব্যাংকিং সিস্টেম থাকে, প্রত্যেকটা দেশের কি থাকে, অর্থনৈতিক কাঠামোকে পরিচালনা করার জন্য ব্যাংকিং সিস্টেম থাকে। এই সিস্টেমটা সরকারি বা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হচ্ছে নিয়ন্ত্রণ করে। যখন দেখা যাবে যে সুদের হার বাড়াই দিবে বা কমাই দিবে, সুদের হারের পরিমাণটা যখন বৃদ্ধি করা হবে বা হ্রাস করা হবে, তখন অর্থের ক্রয় ক্ষমতাও হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। অর্থের ক্রয় ক্ষমতাও তখন কি হবে? হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। ধরো বর্তমানে আমাদের যে ব্যাংক আছে, ব্যাংকিং সিস্টেমে আমরা যদি ব্যাংকের থেকে ঋণ নেই তাহলে 6% আমাদের সুদ দেয়, তাই না? ব্যাংকের কাছে যদি আমরা টাকা জমা রাখি, ব্যাংকের কাছে যদি আমরা কোনো টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে সুদ দিবে 6.5%। আর ব্যাংকের কাছ থেকে যদি আমি ঋণ নেই তখন আমাকে ব্যাংক আমার কাছ থেকে সুদ নিবে 13%। কত পার্সেন্ট? 13%। আমি ব্যাংকে টাকা দিলাম, ব্যাংক আমাকে প্রত্যেক বছরে বা মাসে আমাকে হচ্ছে একটা মুনাফা দিবে 6.5%। আর যদি ব্যাংকের কাছ থেকে আমি নেই তখন আমাকে সুদ দিবে কত? 13%। এই যে পার্সেন্টেজ গুলো, এই পার্সেন্টেজ গুলোর কারণে দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর পরে, 1 বছর 2 বছর বা 5 বছর পরে আমাদের এখনকার 100 টাকা 1 বছর পরে সেটা হয়ে যাবে 113 টাকা। আমি যদি ব্যাংকের কাছ থেকে এখন 100 টাকা ঋণ নেই তাহলে আমাকে ব্যাংকে ফেরত দিতে হবে 113 টাকা। কত টাকা? 113 টাকা। আবার আমার কাছ থেকে যদি ব্যাংক টাকা নেয়, আমার কাছ থেকে ব্যাংক যদি টাকা নেয়, আমি যদি ব্যাংকের কাছে জমা দিই টাকা, তাহলে আমাকে ব্যাংক 1 বছর পরে টাকা দিবে হচ্ছে 106.5 টাকা। এই যে টাকার সুদের হার, এই সুদের হারের কারণে কি হয়ে গেল? টাকার যে মূল্যটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেল। এখনকার 100 টাকা 1 বছর পরে হয়ে যাবে 106 টাকা, এখনকার 100 টাকা 1 বছর পরে হয়ে যাবে 113 টাকা। এই সুদের হারের কারণে অর্থের মূল্যের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, অর্থের মূল্যের পরিবর্তন হচ্ছে। সবাই এই জিনিসটা বুঝতে পারছো? সুদের হারের বিষয়টা বুঝতে পারছো? যারা ক্লাসে আসো বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাইতে হবে। যারা ক্লাস করতেছো, যেহেতু কমার্সের সাবজেক্ট এন্ড ফিনান্স এটা সবার থাকে না, এটা আমিও জানি। তো এই জন্য তোমাদেরকে আমি আজকে বেশি প্রেশার দিব না, বাট যারাই আসো 5 জন হোক, 10 জন হোক বা 15 জন হোক, যেই কয়জন আসো,
তারা সবাই বলবা ক্লাসটা বুঝতে পারছো কিনা বা তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার হইলে আমাকে বলতে হবে ক্লিয়ার, প্রথম অংশটুকু ক্লিয়ার কিনা, সুদের হারের মাধ্যমে কিভাবে অর্থের মূল্যের পরিবর্তন হয়। জি স্যার। নাজমিন, নাজমিন নূর জি স্যার, এরপরে তামিন জি স্যার, মুন্নি আমিন জি স্যার, আচ্ছা সুমাইয়া, সুমাইয়ারও হচ্ছে আমাদের ফিনান্স আছে, যাক তাহলে জি স্যার বুঝতে পারছো। তাহলে আমরা প্রথমটা বুঝতে পারলাম, এবার আমরা দ্বিতীয় যে অংশটুকু আছে দ্বিতীয় অংশটুকুতে আমরা যাই। দ্বিতীয় অংশে আছে বিনিয়োগের সুযোগ। কিসের সুযোগ? বিনিয়োগের সুযোগ। বিনিয়োগের সুযোগের মাধ্যমেও আমাদের অর্থের সময় মূল্যের পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন ঘটে? ধরো আমি এখন হ্যাঁ ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল, বাট আমরা ক্লাসটা আগে শুরু করার পেছনে একটা কারণ, সেটা হচ্ছে বিদ্যুৎ। আমাদের বিদ্যুৎ মন্ত্রী সবসময় বিদ্যুৎ দিতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ আসা মাত্রই ক্লাসটা শুরু করছি যেন ক্লাসটা শেষ করতে পারে। কখন চলে যায় বলা যায় না বাবা, কখন যে বিদ্যুৎ টাটা বাই বাই বলবে বলা যায় না, তোমাদেরও থাকতে পারে আমাদেরও থাকতে পারে, বলা যায় না। এই জন্য আমরা বিদ্যুৎ আসার সাথে সাথে কারেন্টের ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? বিনিয়োগের সুযোগ, ধরো তুমি একটা প্রতিষ্ঠানে যে কোনো একটা সেক্টরে, ধরো তুমি 100 টাকার একটা জমি কিনতে পারো। এই 100 টাকার জমি কেনার পরে 1 বছর পরে ওই 100 টাকার জমিটার মূল্য হয়ে যাবে 200 টাকা। কত টাকা? 100 টাকার জমি 1 বছর পরে রাস্তাঘাট হওয়ার কারণে, আশেপাশে রাস্তাঘাট বা বাজার বসার কারণে তুমি আজকে 100 টাকা দিয়ে জমি কিনে রাখছো, ওই জমিটা হয়ে যাবে কত টাকা? 200 টাকা, তাই না? আবার আরেকটা জায়গায় তুমি বিনিয়োগ করছো, একটা কোম্পানিতে মনে করো তুমি শেয়ার কিনছো, তুমি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনছো, ঠিক আছে? এই শেয়ারটা 1 বছর পরে ওই শেয়ারের মূল্য হবে 150 টাকা। কত টাকা? 150 টাকা। তুমি এখন বলো তো কোন জায়গায় বিনিয়োগ করলে তোমার লাভ হবে? যারাই ক্লাস করতেছো কোন জায়গায়? এক জায়গায় তুমি 100 টাকা বিনিয়োগ করে 1 বছর পরে পাচ্ছ 150 টাকা, আরেক জায়গায় বিনিয়োগ করে পাচ্ছ 200 টাকা। তাহলে তোমাকে কোন জায়গায় বিনিয়োগ করতে হবে? অবশ্যই যেখানে তুমি বেশি টাকা পাচ্ছ বা যেখানে বেশি রিটার্ন আসছে সেখানে তোমাকে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে, তাই না? তার মানে তুমি 200 টাকায় বিনিয়োগ করবা। এই যে সুযোগ, দুইটা সুযোগ ছিল আমাদের, একটা ছিল শেয়ার মার্কেটে বিনিয়োগ করা, আরেকটা ছিল জমি ক্রয় করা, তাই না? দুইটা সুযোগ ছিল। এই দুইটা সুযোগের মধ্যে যেইটা আমার কাছে লাভবান বা যেইটা আমার কাছে বেশি রিটার্ন দিবে সেইখানে আমি যখন বিনিয়োগ করব, এই যে বিনিয়োগের যে সুযোগ, এই সুযোগের মাধ্যমে আমাদের অর্থের সময় মূল্য পরিবর্তন হয়। আমি কত টাকা বিনিয়োগ করতেছি? আমি কত টাকা বিনিয়োগ করতেছি? 100 টাকা। আমি এর থেকে বেশি করতেছি না, আমি মাত্র 100 টাকা, দুইটা প্রকল্পেই আমি 100 টাকা বিনিয়োগ করার সুযোগ পাচ্ছি। যেইখানে আমি রিটার্ন বেশি পাচ্ছি সেইখানে বিনিয়োগ করতেছি। এই যে সুযোগ, দুইটা সুযোগের মধ্যে আমি 100 টাকা বিনিয়োগ করে আমি এখানে 200 টাকা পাচ্ছি। তার মানে কি অর্থের পরিবর্তন হইলো না? 1 বছর যখনই চলে গেছে, 1 বছর পরে তখন আমি কত টাকা পাইতেছি? 200 টাকা। তার মানে 100 টাকার মূল্য তখন হয়ে যাচ্ছে কত টাকা? 1 বছর পরে হয়ে যাচ্ছে 200 টাকা। 100 টাকা বিনিয়োগ করে আমি 1 বছর পরে ওই 100 টাকার পরিবর্তে পাচ্ছি 200 টাকা। এই যে বিনিয়োগের যে সুযোগটা আসলো, এই দুইটা সুযোগের মধ্যে আমি একটা সুযোগ পেলাম, সেটা 200 টাকা দিচ্ছে। এইটাই হচ্ছে আমাদের বিনিয়োগ সুযোগ। এবং এই বিনিয়োগের সুযোগের মাধ্যমে আমাদের অর্থ 100 টাকা একবার হয়ে যাচ্ছে 150 টাকা, আরেক জায়গায় বিনিয়োগ করলে হচ্ছে 200 টাকা। এক জায়গায় বিনিয়োগ করলে হচ্ছে 100 টাকা, আরেক জায়গায় হচ্ছে 200 টাকা। তার মানে অর্থ সময়ের পরিবর্তনের মাধ্যমে, সময়ের পরিবর্তনের কারণে আমাদের টাকার মানটা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। তাহলে 2 নাম্বারটা সবাই বুঝতে পারছো? 2 নাম্বারটা বুঝতে পারছো কিনা বলো সবাই, যারা ক্লাসে আসো এই মুহূর্তে সবাই বলবা 2 নাম্বার যে বিষয়টা এটা বুঝতে পারছো কিনা। এইখানে আমি জাস্ট বেসিকটা বুঝাচ্ছি, এরপরে আমি কি করব? অঙ্কে চলে যাব। এই 3.3 অধ্যায় যেটা, সেটা হচ্ছে পুরোটাই অঙ্কের অধ্যায়, পুরোটাই অঙ্কের অধ্যায়। সো আমরা জাস্ট বেসিক কিছু বিষয় আমাদের আগে ধারণা নিতে হবে, এরপরে আমরা অঙ্কে চলে যাব, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো প্যারা নিবা না, কিন্তু এগুলো আমাদের পড়তে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের বেসিক কিন্তু স্ট্রং হবে না, আমাদের অবশ্যই বেসিক জানা দরকার। সো এই জন্য আমরা বেসিকটাকে জানতেছি, এরপর অঙ্কে যাব। অনেকে আসো বেসিক জানো, অঙ্ক ভালো পারো এই অধ্যায়ের, বাট তারপরেও আমরা একটু একটু করে শিখবো, ঠিক আছে? বেসিক না জানলে আবার পরে তোমরাই কাহিনী করবা। তোমরা আবার খুব ভালো স্টুডেন্ট, তো যার কারণে দেখা যাচ্ছে তোমরাই নাটক করো, তোমরাই সিরিয়াল করো, তোমরাই সিনেমা করো, এরপরে দোষ হয় আসিফ স্যারের। হ্যাঁ, সো আসিফ স্যারের দোষ যেন দিতে না পারো, এই জন্য আমরা বেসিক গুলো আগে শিখে নিচ্ছি। এখন আসো 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আসলে বিষয়টা কি? মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি বস্তা ভর্তি করে টাকা নিয়ে যায়া ব্যাগ ভর্তি করে ফিরে আসা। বস্তা ভর্তি করে টাকা নিয়ে যাবা আর ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসবা। বস্তা ভর্তি টাকা নিবা আর ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসবা। অর্থাৎ মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা বিষয় যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল,
তেল, লবণ, শাকসবজি, এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এই জিনিসগুলোর দাম অনেক বেশি হয়ে যায়। এই জিনিসগুলোর দাম অনেক বেশি হয়ে যায়। যেই সবজিটা তুমি বা যেই চালটা তুমি 1 বছর আগেও কিনতে পারতা 50 টাকা 55 টাকা, সেই চালের দাম এখন হয়ে গেছে 70 টাকা, তাই না? যেই পোলোয়ার চাল, অবিশ্বাস্য একটা বিষয়, পোলোয়ার চাল, এটা নিয়ে আসলে খুবই আমি আসলে আপসেট। 1 মাস আগে চাল কিনছি, 1 মাসও না, 15 দিন আগে কিনছি। 15 দিন আগে আমি একটা ছোটখাটো একটা আয়োজন করছিলাম, তো সেইখানে 190 টাকা দিয়ে চাল কিনছি, পোলোয়ার চাল যেটা। এন্ড তার ঠিক 1 সপ্তাহ পরে ওই চালের দাম হয়ে গেছে 240 টাকা। মানে 1 সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে গেছে। কত টাকা বাড়ছে? 50 টাকা। জিনিস আগেরটাই, কোয়ান্টিটি আগেরটাই, ওই 1 কেজি দিতেছে আমাকে, কি দিতেছে? 1 কেজি দিতেছে, কিন্তু 1 কেজি আগে ছিল 190, এখন হয়ে গেছে 240। লে বাবা, হ্যাঁ। তারপরে যারা বাইক চালাও, বাইকের তেল আগে কিনতাম হচ্ছে 105 টাকায়, এখন আমাকে কিনতে হচ্ছে 140 টাকা 45 টাকা। আমার জিনিস কোনটা আছে? আগেরটাই আছে, পরিমাণ সে 1 লিটারই আছে, বাট আমার জিনিসের দাম প্রায় 40 টাকা বেড়ে গেছে বা 30 টাকা বেড়ে গেছে, তাই না? সো আমার কোয়ান্টিটি আগেরটাই আছে, বাট জিনিসটা বেড়ে গেছে। এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন বেড়ে যাবে এবং অর্থের ক্রয় ক্ষমতা যখন হ্রাস পাবে, তখন আমরা তাকে বলবো মুদ্রাস্ফীতি। এন্ড আমাদের বাংলাদেশের মুদ্রাস্ফীতি এখন প্রায় 11%, অর্থাৎ 10-এর উপরে। একটা দেশের মুদ্রাস্ফীতি যদি 6 থেকে 7-এ হয়, সেই দেশে দুর্ভিক্ষ লেগে যায়। বাট আল্লাহর রহমতে এখনো আমাদের দুর্ভিক্ষ লাগে নাই, বাট লাগার চান্স আছে। আচ্ছা, আমরা উত্তেজিত 27, আমরা সব পারি। যাক, সব পারলে ভালো, সব পারলে ভালো। তাহলে মুদ্রাস্ফীতি বিষয়টা বুঝতে পারছো? মুদ্রাস্ফীতি বিষয়টা বুঝতে পারছো যে অধিক অর্থ দিয়ে কম পরিমাণ জিনিস পাও, অধিক অর্থ দিয়ে যখন আমরা কম জিনিস পাবো, তখনই আমরা তাকে বলবো মুদ্রাস্ফীতি। টাকার পরিমাণ বেশি বাট জিনিসের পরিমাণ যখন কম হবে, তখনই আমরা তাকে বলবো মুদ্রাস্ফীতি। তাহলে এই 3টা বিষয় সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই 3টা সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাইতে হবে সবাই। এই 3টা জিনিস যদি ক্লিয়ার হও আর অর্থের সময় মূল্য যদি ক্লিয়ার হও, তাহলে আমাদের অঙ্ক করতে আর কোনো প্যারা হবে না। ঠিক আছে, বুঝছো কিনা সবাই বলো, দ্রুত বলতে হবে, হ্যাঁ? বুঝছো বুঝছো? রে মনু, বুঝছস নি? ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছি। যাক, নাজনীন, নুরা, সুমাইয়া, এরপরে আমাদের উত্তেজিত উত্তেজিত অপূর্ব ভাই, উত্তেজিত বেশি হইও না, এমন খাদের কিনারায় যায় পড়বা, তারপরে ডিগবাজি দিবা 6টা। ঠিক আছে মুন্নি? এরপরে আসো, আমি এখানে মুদ্রাস্ফীতির বিষয়গুলো লিখছিলাম, বাট আমি লিখে লিখে বুঝাই দিছি। আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তাহলে অর্থের সময় মূল্য কি, এটাও আমরা জানলাম। এন্ড কেন অর্থের সময় মূল্য পরিবর্তন হয় বা কি কারণে পরিবর্তন হয়, সেটাও আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমাদের এই অধ্যায়ে অঙ্ক 2 প্রকারের অঙ্ক থাকে। কয় প্রকারের অঙ্ক? 2 প্রকারের অঙ্ক থাকে। অর্থের সময় মূল্য সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে বর্তমান মূল্য, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ অর্থের মূল্য 2 প্রকার, অর্থের মূল্য 2 প্রকার, একটা বর্তমান এখনকার মূল্য, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এবং আমাদের এই 2 প্রকারেরই অঙ্ক শিখতে হবে, এই 2 প্রকারেরই অঙ্ক শিখতে হবে। আজকে আমরা যে অঙ্কগুলো শিখবো সেটা হচ্ছে একদম বেসিক যে অঙ্কগুলো, প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বা পিভি, পিভি এন্ড এফভি। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এফভি মানে ফিউচার ভ্যালু। পি তে প্রেজেন্ট, এফ তে ফিউচার। তাহলে আমরা এই 2টা জিনিস শিখবো। এবং আজকে যে 2টা জিনিস শিখবো, আমি আগেই বলেছি আজকে 9-10 এর যে পড়া আমরা পড়ছি, ওই পড়াটা রিভাইজ করতেছি, তাই না? আমি আগে বলছি না? সো আমরা বর্তমান মূল্য বের করতে গেলে প্রত্যেকটা অঙ্কের বর্তমান মূল্যের জন্য 2টা নিয়ম, ভবিষ্যৎ মূল্যের জন্য 2টা নিয়ম। আমাদের যে সিস্টেম আছে, অর্থনৈতিক যে কাঠামো আছে, এই কাঠামোতে হচ্ছে 2টা কাঠামো অবলম্বন করা হয়। একটা হচ্ছে বার্ষিক, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। একটা হচ্ছে বার্ষিক, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি। বার্ষিক মানে একবার হচ্ছে লাভ দিবে বা সুদ দিবে, আর চক্রবৃদ্ধি মানে হচ্ছে সেটা চক্রাকারে ঘুরতে থাকবে। কিন্তু এই অঙ্কে যাওয়ার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা সূত্রের প্রত্যেকটা জিনিসের নামগুলো আমাদের আগে জানা দরকার, যে কোন জিনিসের কোন নাম। এই নামগুলো আমরা জানলে তাহলে আমাদের সূত্র যখন লিখবো তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? পিভি দ্বারা বোঝায় প্রেজেন্ট ভ্যালু, পিভি দ্বারা বোঝায় বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। এফভি দ্বারা বোঝায় ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। আই বা আর দ্বারা বোঝায় বার্ষিক সুদের হার বা ইন্টারেস্ট রেট। এন দ্বারা বোঝায় নাম্বার অফ ইয়ার অর বছর। এম দ্বারা বোঝায় বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, যেমন অর্ধবার্ষিক হলে 2, ত্রৈমাসিক হলে 4,
মাসিক বললে 12। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার। পিভি দ্বারা আমরা বোঝাবো প্রেজেন্ট ভ্যালু, পিভি দ্বারা আমরা কি বোঝাই প্রেজেন্ট ভ্যালু, এফবি দ্বারা আমরা বোঝাই ফিউচার ভ্যালু, আই বা আর দ্বারা বোঝানো হয় ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট বা সুদের হার, ইন্টারেস্ট রেট বা বার্ষিক সুদের হার। এন দ্বারা বোঝানো হয় বছরের সংখ্যা, এম দ্বারা বোঝানো হয় চক্রবৃদ্ধি, এবং এরপরে আরো দুইটা আছে, কই গেল, সেটা হচ্ছে আমাদের এ আর ইয়ার। আজকে আমরা এ আর ইয়ার নিয়ে কোনো কাজ করব না। এ হচ্ছে কিস্তির সংখ্যা, এ আর হচ্ছে কার্যকরী সুদের হার। এ দ্বারা বোঝায় কিস্তির সংখ্যা, বার্ষিক কিস্তির সংখ্যা, আর এ ইয়ার দ্বারা বোঝায় কার্যকরী বা এফেক্টিভ অ্যানুয়াল রেট। এইটা আমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে সব থেকে বেশি আসে, এফেক্টিভ অ্যানুয়াল রেট। এইটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের সৃজনশীল পরীক্ষার ক নাম্বারে সবসময় এই প্রশ্নটা আসে, এই জন্য এটা তোমরা বানান সহ মুখস্থ রাখবা, ঠিক আছে। এই দুইটা আজকে আমরা শিখবো না, আজকে আমরা শুধুমাত্র নরমাল যেগুলো আছে, সাধারণ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এই সবগুলো তোমরা সবগুলো চিহ্ন বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই বুঝতে পারছো? এই সবগুলো দাম তো তোমরা সবাই জানো, আমার যতটুকু ধারণা, আমার এইখানে যারা পড়াশোনা করে তারা এতটাও ফাঁকিবাজ না যে নরমাল জিনিস জানবে না। তো আমার মনে হয় এগুলো তোমরা সবাই জানো, এগুলো সবার ক্লিয়ার, তাই না? আমরা সবগুলোর নাম জেনে গেলাম না, আমাদের সবগুলোর নাম জানা হয়ে গেছে, তাই না সুমাইয়া? সীতাকুণ্ড, চন্দ্রনাথ, খোয়াছড়া, বাঁশখালী সমুদ্র সৈকত। এরে কে কি মেসেজ দেয় সেটা, হ্যাঁ বুঝছো? তাহলে আমরা আজকে শিখবো কি, বর্তমান মূল্য বের করা শিখবো। কিস্তি যেটা আছে আমাদের এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে কিস্তিটা শিখতে হবে, বাট কিস্তিটা আজকে শিখবো না। কিস্তিটা কেন আজকে শিখবো না? কারণ আমরা যদি হাঁটতেই না পারি দৌড়াবো কিভাবে, তাই না ভাইয়া? আমাদের আগে হাঁটা শিখতে হবে। এখন হাঁটা শিখতে গেলে আমাদের কি করতে হবে? আগে যেগুলো কিস্তি ছাড়া নর্মাল যেগুলো আছে সেগুলো শিখতে হবে, তাই না? নর্মাল যেগুলো আছে আমরা কি করব, সেগুলো আগে শিখবো, এরপরে কিস্তিতে যাব, এরপরে আমরা সেকেন্ড ক্লাসে কিস্তিতে যাব। সো কিস্তিতে যাইতাছি না দেখে আবার কেউ রাগ করো না, হ্যাঁ? কিস্তিতে যাইতাছি না দেখা রাগ করো না। কিস্তি হলো খুবই নিস্তি জিনিস। কিস্তি হলো কি জিনিস? নিস্তি জিনিস। নিস্তি মানে হচ্ছে নোংরা জিনিস, বুঝছো? আমাদের গ্রামের ভাষায় নোংরাকে বলা হয় নিস্তি, ঠিক আছে। তাহলে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে আমাদের দুইটা সূত্র আগে শিখতে হবে। কয়টা সূত্র? দুইটা। একটা হচ্ছে বার্ষিক বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। একটা হচ্ছে বার্ষিক, বার্ষিক মানে বছরে একবার সুদ দেয়, বছরে যদি একবার সুদ দেওয়া হয় তাহলে তাকে বলা হয় বার্ষিক সুদ। একবার সুদ দিলে বার্ষিক, বা একবার চক্রবৃদ্ধি দিলে তাকে বলা হয় বার্ষিক, একবার চক্রবৃদ্ধি বা বার্ষিক সুদ। এখন বার্ষিক যদি সুদ থাকে, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যাংক যদি আমাকে বার্ষিক সুদ দেয়, তাহলে আমাকে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে কিভাবে। বার্ষিক সুদের হার দিলে আমাদের ক্যালকুলেশন হবে এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। কি লিখছি? এফবি ভাগ 1 প্লাস আই বাই এম, 1 প্লাস আই বাই এম, তাই না? সবাই সূত্রটা দেখো, সূত্রটা সবাই মনে রাখবা। আমি কিন্তু এখানে নামগুলো সব লিখছি, ঠিক আছে। তাহলে এফবি দ্বারা আমরা কি বুঝি? এফবি দ্বারা বুঝি ফিউচার ভ্যালু, তাই না? 1 দ্বারা আমাদের সূত্রের 1, আই দ্বারা বুঝি আমরা ইন্টারেস্ট, এন দ্বারা বুঝি আমরা বছর। যখন আমরা কোনো অঙ্কে দেখব, যখন আমরা কোনো অঙ্কে, যে কোনো অঙ্কে আমরা যদি দেখি অঙ্কে বলা হচ্ছে বার্ষিক সুদের হার, বা কোনো একটা ব্যাংক, কোনো একটা প্রতিষ্ঠান বলছে বার্ষিক 10% সুদে 5 বছর পর 5,000 টাকা পাওয়া যাবে। কত? 5,000 টাকা পাওয়া যাবে। বার্ষিক 10% সুদের হারে 5 বছর পরে 5,000 টাকা পাওয়া যাবে। এই যে 5,000 টাকা আমি পাইতেছি, এই যে 5,000 টাকা আমি পাবো, এটা কয় বছর পরে পাবো? 5 বছর পরে পাবো। আমাকে এখানে বর্তমান মূল্য দেওয়া নাই। বর্তমান মূল্য যখন দেওয়া থাকবে না, বর্তমান মূল্য যখন দেওয়া থাকবে না, পাওয়া যাবে, পাবো, দেখো এইখানে কি কি শব্দ যদি পাও, পাওয়া যাবে, পাবো, পেতে চাই, এরকম যদি শব্দ আমরা পাই, এরকম শব্দ যদি আমরা আমাদের উদ্দীপকে পাই, পাওয়া যাবে, পাবো, পেতে চাই, এরকম যদি শব্দ থাকে, তাহলে তোমার মাথায় আনতে হবে আমরা পিভির সূত্র দিয়ে অঙ্ক করব। কারণ পাওয়া যাবে, পাবো, পেতে চাই, এগুলো দ্বারা ভবিষ্যৎ টাকাকে ইঙ্গিত করে। এগুলো দ্বারা কাকে ইঙ্গিত করে?
এগুলো দ্বারা সবসময় ভবিষ্যৎ যে টাকাটা আছে ভবিষ্যৎ টাকাকে ইঙ্গিত করা হয় বা ভবিষ্যৎ টাকাকে নির্দেশ করা হয়, ঠিক আছে। যার কারণে যখনই আমাদের অঙ্কে ভবিষ্যৎ টাকা দেওয়া থাকবে তার মানে আমাদের ভবিষ্যৎ টাকা তো দেওয়াই আছে, তাহলে আমাকে বের করতে হবে কি বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে আমরা যদি এই অঙ্কটাই করি, দেখো এইখানে বার্ষিক 10% সুদের হারে, তাহলে আমরা এই অঙ্কটাই যদি এখানে করি 5,000 টাকা দেওয়া আছে, তাহলে 5,000 টাকা হচ্ছে ফিউচার ভ্যালু 1, আয়ের মান হচ্ছে 10%। পার্সেন্ট যখনই থাকবে, পার্সেন্ট যে কোনো সংখ্যার পাশে যদি পার্সেন্ট সংখ্যাটা থাকে বা শতকরা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে হয় রে পাগলা? কিরে ইউসুফ, কত দ্বারা ভাগ করতে হয়? আজকে ইউসুফ এমন একটা থ্রেড দিছি, ইউসুফ আজকে আমার ক্লাসে চলে আসছে। তাহলে যদি কোনো সংখ্যার পাশে পার্সেন্ট এই চিহ্নটা দেওয়া থাকে, এই চিহ্নটা দেওয়া থাকে তাহলে ওই সংখ্যাকে 100 দ্বারা ভাগ করতে হয়। 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে 10কে আমরা 100 দ্বারা ভাগ করব। 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার আসবে 0.10 পাওয়ার আছে n হচ্ছে 5, তাই না? তাহলে এটা ইংলিশে লেখা দেই 5। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেটরটা টিপবো, হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেটরটা একটু টিপি। কেউ অ্যান্সারটা দিতে পারবা? আমার আগে কে অ্যান্সারটা দিতে পারে আমি দেখতে চাই, বলো। 5,000 টাকা, 5,000 ভাগ 1, আচ্ছা ব্র্যাকেট 1.10 ব্র্যাকেট 5, তাহলে 1.10 পাওয়ার 5, 1.615। আচ্ছা 5,000 ভাগ 1.610 ছিল। তাহলে আমাকে যদি আমি, সাবাস হুমায়রা, সাবাস হুমায়রা অ্যান্সারটা ঠিক আছে। তাহলে আমাকে 3104 টাকা, তাই না? 3105 টাকা যদি আমি এখন ব্যাংকে জমা রাখি, 3105 টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি তাহলে আমাকে ব্যাংক 5 বছর পরে 5,000 টাকা ফেরত দিবে। এখন আমি 3100 টাকা যদি ব্যাংকে জমা করি তাহলে 5 বছর পরে ব্যাংক আমাকে 5,000 টাকা ফেরত দিবে। ক্লিয়ার? এখন আসো চক্রবৃদ্ধি। তাহলে আমাদের নর্মাল যে সূত্রটা ছিল সেটা আমরা ক্লিয়ার হয়েছি। কারেন্ট আসলো এখন আমার এইখানে, আচ্ছা ঠিক আছে, কারেন্ট এখন আসছে, তাহলে এখন ক্লাসটা করো। এরপরে আমরা পেতে চাই পাবো, এগুলো তো বুঝছি। এবার আসো চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি থাকলে কি করব? চক্রবৃদ্ধি থাকলে আমাদের কিছু শব্দ মনে রাখতে হবে। এক, মাসিক, এরপরে হচ্ছে আমাদের ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক, ঠিক আছে। এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। শব্দগুলো নিয়ে আমরা পরে কাজ করব। তাহলে যদি চক্রবৃদ্ধি আমাদের প্রশ্নের মধ্যে যদি চক্রবৃদ্ধি, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক এই 5টা শব্দ থাকে, কয়টা শব্দ? 5টা শব্দ থাকে। চক্রবৃদ্ধি, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক, এই 5টা শব্দ যদি আমরা দেখি তাহলে এইটা ছিল পিভির হচ্ছে 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। আমাদের এই 5টা শব্দের কোনো শব্দ যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমরা তখন সূত্র ব্যবহার করব এইটা, এফভি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এম ইন্টু এন, ঠিক আছে। যখনই আমরা এই 5টা, কয়টা শব্দ? মাত্র 5টা। ভাইয়া ফিনান্স সেকেন্ড পার্ট পড়াবেন কবে থেকে? ইনশাল্লাহ আমরা এটাকে একটু গুছাই নিলে সেকেন্ড পার্টও পড়াবো, ঠিক আছে, টেনশন নাই। পরীক্ষার আগে তোমাদের ফুল সিলেবাস কভার হবে, কোনো প্যারা নাই, ঠিক আছে। তাহলে আমরা এই 5টা শব্দ যদি দেখতে পাই আমাদের প্রশ্নের মধ্যে তখন আমরা এই সূত্রটাকে কল্পনা করব। কি সূত্রটা? এফবি বাই 1 প্লাস আই বাই এম, এম ইন্টু এন পাওয়ার এন ইন্টু এন। এইখানে এই যে এম, এই এমটা দ্বারাই হচ্ছে চক্রবৃদ্ধি বোঝানো হয়। এমটা দ্বারাই কি বোঝানো হয়? চক্রবৃদ্ধি বোঝানো হয়। যদি মাসিক থাকে তাহলে এম এর মান হবে 12, ত্রৈমাসিক থাকলে এম এর মান হবে 4, অর্ধবার্ষিক
পাইতে চায় এখন এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও। 5 বছর পর সে 5,000 টাকা পাওয়ার জন্য ব্যাংকে, এখন সাউন্ড ঠিক আছে কিনা দেখো ভাইয়া, কমেন্ট দেখেন, সাউন্ড নাই, এখন ঠিক আছে? তাহলে 5 বছর পরে 5,000 টাকা, এই যে মাসিক শব্দটা আছে এই কারণে আমরা এম এর মানটা ব্যবহার করব। তখন 5,000 টাকা 1, আয়ের মান তো আমাদের আগেরটাই ছিল 10, তার মানে 0.10। আর এই যে এম এর মান, মাসিক বললে আমরা এম এর মান কত বসাই? মাসিক বললে আমরা এম এর মান কত বসাই? মাসিক বললে এম এর মান হয় 12, পাওয়ার 12 ইন্টু এন এর মান হচ্ছে 5। ঠিক আছে, বুঝছো সবাই? এখন এটা আমরা ক্যালকুলেটর টিপলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সবাই আমার আগে ক্যালকুলেটরটা টিপো, তাহলে অঙ্কটা করো সবাই। তাহলে 1 1.645, তাহলে 5,000 ভাগ 1.645, তাহলে আমাকে আমি হচ্ছে কত টাকা, কি রে হুমায়রা দেখি সেই ফার্স্ট, তাহলে আমি হচ্ছে 3,039 টাকা বা 3,040 টাকা, 3,040 টাকা যদি আমি এখন ব্যাংকে জমা রাখি, কামাল সাহেব যদি 3,040 টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে কামাল সাহেবকে 5 বছর পরে 5,000 টাকা ফেরত দিবে। আমরা যখন বার্ষিক সুদে করলাম তখন হচ্ছে 3100 টাকা জমা রাখতে হইতো, তখন আমাকে 3100 টাকা জমা রাখতে হইতো, কিন্তু চক্রবৃদ্ধিতে জমা রাখতে হইতেছে কত? 3,040 টাকা, 3,040 টাকা। তাহলে এই দুইটার মধ্যে কোনটা লাভবান বা কোনটায় টাকা রাখলে তোমার উন্নতি হবে? কি রে হুমায়রা, এটা আবার কি বললি? 3207 টাকা নাকি? হুমায়রা তোমার অ্যান্সার ভুল হয়েছে। দেখো 3,040 টাকা যদি আমি এখন জমা রাখি, চক্রবৃদ্ধিতে 3,040 টাকা রাখলে আমাকে 5 বছর পরে 5,000 টাকা ফেরত দিবে। আর বার্ষিকে যদি রাখি তাহলে 3100 টাকা রাখতে হবে। তাহলে কোনটা আমাদের কাছে গ্রহণযোগ্য বা কোনটা আমরা গ্রহণ করব, কোনটা করলে আমাদের জন্য লাভবান বলো তো সবাই? অ্যান্সার একটা হচ্ছে 3100 টাকা আর একটা হচ্ছে 3,000 টাকা, কোনটা গ্রহণযোগ্য হবে সবাই বলো? সবাই দ্রুত অ্যান্সার দিবা এটার, এরপরের সৃজনশীল ফিউচার ভ্যালু বোঝাবো। আমারটা ঠিক আছে না? হ্যাঁ, তাহলে 338 বাদ হচ্ছে জাস্ট ওই 40 বা কাছাকাছি, 1 টাকা 2 টাকা এদিক সেদিক হইলে প্যারা নিবা না, 1 টাকা 2 টাকা এদিক সেদিক হইতে পারে। তার মানে আমি যদি চক্রবৃদ্ধিতে টাকা রাখতাম, চক্রবৃদ্ধিতে যদি ব্যাংকের কাছে টাকা রাখতাম, তাহলে আমি কম টাকা রেখে বেশি টাকা পাইতাম, কম টাকা রেখে বেশি টাকা পাচ্ছি, কম টাকা 3,000 টাকা রেখে 5,000 টাকা পাচ্ছি, 100 টাকা এখানে আমাকে কি দিতে হচ্ছে? বেশি দিতে হচ্ছে, 100 না 100রও কম দিতে হচ্ছে, 100রও কম। কত টাকা? এদিকে 5 টাকা আর এদিকে 60 টাকা, 65 টাকা আমার সেভ হচ্ছে, তাই না? আমরা তো আর এত কম টাকার হিসাব করবো না, আমরা তখন 1,000 2,000 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 50 লাখের হিসাব করবো। তাহলে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে কোনটা? চক্রবৃদ্ধিটা। তাহলে এই সূত্র দুইটা বুঝতে পারছো? বর্তমান মূল্যের সূত্র কি ক্লিয়ার হয়েছে? তোমাদের বর্তমান মূল্যের সূত্র ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। যারা ক্লাসে লেট করে আসছো তারাও আমাকে বলবা বুঝতে পারছো কিনা। 65 টাকা বেশি দিতে হচ্ছে, হ্যাঁ 65 টাকা অবশ্যই আমরা বেশি দিব না, আমরা সবসময় চেষ্টা করব কম দিয়া বেশি পাইতে, কম দিয়া বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সবসময় কম দিতে হবে আর বেশি পাইতে হবে, তাহলে আমরা জায়গা মতো আছি। বুঝছো সুমাইয়া, তাবাসসুম? তাহলে আমরা এবার ফিউচার ভ্যালুতে চলে যাব। জি ভাইয়া, তাহলে এই এই দুইটা কিন্তু এগুলো আমাদের হচ্ছে ক্লাস 9 10 এর অঙ্ক, সো আমরা এটা সবাই পারি, মোটামুটি সবাই পারি, বাট তারপরে আমি একবার দেখাই দিতেছি, ঠিক আছে? কারণ যখন আমরা কিস্তির অঙ্ক করতে যাব, এই মিস্তি জিনিস যখন করতে যাব তখন অনেক প্যারা খাইতে হবে, কিন্তু আমরা যদি এই জিনিসগুলো বুঝে থাকি তাহলে আমাদের অঙ্কটা তখন করতে সহজ মনে হবে। সো তোমরা সবাই বাসায় কি করবা,
বাসায় সবাই, সবার এটা বুঝতে পারি নাই, বুঝতে যখন পারো নাই তাহলে ঘুমাও। এই অঙ্কটা বাসায় বাড়ির কাজ করবা সবাই। বর্তমান মূল্যের জন্য এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। সবাই স্ক্রিনশট নিয়ে এসএস ডান লেখো। সবাই স্ক্রিনশট নিবা, নিয়ে বলবে এসএস ডান। আমি পিডিএফটা দিব, তারপরে স্ক্রিনশটটা নিতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা বর্তমান মূল্যের জন্য একটা অঙ্ক করতে হবে, আর ভবিষ্যৎ মূল্যের জন্য একটা অঙ্ক। বর্তমান মূল্যের এটা স্ক্রিনশট দিয়ে সবাই এটা বাড়ির কাজ করবা। এটা পারলে ইনশাআল্লাহ তোমরা যে বুঝে গেছো এটা আমি বুঝবো। আমি সবার অঙ্ক বা সবার খাতা চেক করব যে তোমাদের অঙ্ক ঠিক আছে কিনা। আমি কিন্তু সবার অঙ্ক চেক করব। ক্লিয়ার? স্ক্রিনশটটা দাও ভাইয়া। স্ক্রিনশট দিলে স্ক্রিনশট এসএস ডান এটা লেখো, বা এসএস লিখলেও হবে। এসএস ডান, এসএস ডান, এসএস ডান। ঠিক আছে, আমি এটার অ্যান্সার করতে চাইছিলাম, বাট এটা তোমাদের বাড়ি কাজ থাকবে। এরপরে আসো ভবিষ্যৎ মূল্য নিয়ে। ভবিষ্যৎ মূল্যের জন্য আমাদের দুইটা সূত্র শিখতে হবে। ভবিষ্যৎ মূল্যের জন্য আমাদের দুইটা সূত্র শিখতে হবে। একটা হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, আরেকটা হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম ইন্টু এম ইন্টু এন। আমাদের এইখানেও কয়টা সূত্র দরকার হবে? করে খাতায় দিবে স্যার। করে এই যে গ্রুপে তুমি এই মুহূর্তে ক্লাসটা দেখতে পাচ্ছ, আমাদের লাইভ ক্লাসটা যেখানে দেখতে পাচ্ছ, এইখানেই তুমি ছবি তুলে অঙ্কটা করে মোবাইলে ছবি তুলে এখানে পোস্ট করবো। আমি তো সবার খাতা চেক করে অ্যান্সারটা বলে দিব। ঠিক আছে, তাহলে আমাদের বার্ষিক ভবিষ্যৎ মূল্যের জন্য আমাদের দুইটা সূত্র শিখতে হবে। একটা হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই বাই এন, আর একটা হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম এম ইন্টু এন। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। যখন আমাদের প্রশ্নের মধ্যে বার্ষিক সুদের হার কথা বলবে, যখন আমাদের বার্ষিক সুদের হারের কথা বলবে, তখন আমরা 1 নাম্বার অঙ্কটা নিয়ে চিন্তা করব। তখন আমরা 1 নাম্বার সূত্রটা নিয়ে চিন্তা করব। আর যখন চক্রবৃদ্ধি, আর কি কি শব্দ ছিল? মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, যে শব্দগুলো আমরা বর্তমান মূল্য করার সময় বলেছিলাম, একই শব্দ এইখানেও আমাদের ব্যবহার হবে। এই শব্দগুলো যদি থাকে তখন আমরা 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব, 2 নাম্বার শব্দটা ব্যবহার করব। এখন আমরা কখন বুঝবো যে এটা ফিউচার ভ্যালুর অঙ্ক আসছে? আমরা তো দেখলাম যে পাওয়া যাবে, পেতে চাই, পাবে, এরকম শব্দ থাকলে আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে আমরা ফিউচার ভ্যালুর অঙ্ক কখন করব, বা কখন বুঝবো যে আমরা হচ্ছে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে? তখন হচ্ছে পাবে, পাবে না, তখন আমরা ব্যবহার করব হ্যাঁ পাবে, পাবে। এরপরে হচ্ছে কত টাকা হবে, পাবে, বা কত টাকা হবে, বা কত টাকা হচ্ছে কি বলে 500 টাকা এখন জমা রাখলে 5 বছর পরে কত টাকা দিবে, কত টাকা দিবে। এই শব্দগুলো যদি পাই, পাবে, কত, হবে, দিবে, এই শব্দগুলো যদি আমরা পাই, এই 3টা শব্দ যদি আমরা পাই, তখন আমরা এই 2টা সূত্রের কল্পনা করব। এই 2টা সূত্র তখন আমরা কল্পনা করব। যখন বার্ষিক বা একবার সুদের হার কথা বলবে, তখন আমরা এই প্রথম সূত্রটা নিয়ে চিন্তা করব। আর যখন আমরা এই শব্দগুলো দেখতে পাবো, তখন আমরা 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব। তখন আমরা কয় নাম্বার সূত্র ব্যবহার করব? 2 নাম্বার। বুঝতে পারছো? 1 নাম্বার সূত্র হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, 2 নাম্বার সূত্র হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এম এন, সরি, হ্যাঁ, এম বাই এম পাওয়ার এম ইন্টু এন। ঠিক আছে, তাহলে সেম ভাবে আমরা যদি এই অঙ্কটাও করার চেষ্টা করি, আমরা যদি একটা উদাহরণ টানি, ধরো একটা উদাহরণ লিখি। আমাদের সুমাইয়া আজকে অনেক অ্যাক্টিভ, তাই আমরা সুমাইয়ার নামটা লিখতে পারি। সুমাইয়ার কাছে 500 টাকা আছে, যা সে ক ব্যাংকের কাছে 5% সুদে জমা রাখবে। আর আরেকটা খ ব্যাংক আছে, খ ব্যাংক সুমাইয়াকে ত্রৈমাসিক 3% সুদ দিবে একই টাকায়। এখন সে কত টাকা, কোনটা তার কাছে, ক ব্যাংক নাকি খ ব্যাংক? ক ব্যাংক হচ্ছে বার্ষিক 5% সুদে জমা রাখবে,
আর খ ব্যাংকের কাছে জমা রাখলে মাসিক 3% সুদ দিবে। একটা হচ্ছে 5% সুদ দিবে, সে বছরে একবার দিবে। আর যদি খ ব্যাংকের কাছে রাখে তাহলে খ ব্যাংক এই 500 টাকার বিপরীতে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর বা 3 মাস পর পর কি দিবে, 3% করে সুদ দিবে। তাহলে দুইটা অঙ্ক সবাই করো। আমার আগে কে অঙ্ক দুইটা করতে পারে দেখি আজকে। তাহলে দেখো 500 টাকা আছে তার কাছে, বর্তমানে কয় টাকা আছে, 500 টাকা আছে, তার মানে তার কাছে বর্তমানে 500 টাকা আছে। সে 500 টাকা পাবে বলে নাই, সেই 500 টাকা ভবিষ্যতে পাওয়ার কথা বলে না, বলছে বর্তমানে তার কাছে 500 টাকা আছে, যে 500 টাকাটা সে ব্যাংকে জমা রাখতে চাইছে। তাহলে ক ব্যাংক তাকে 5 বছরের কথা লিখি নাই ভাইয়ারা। আচ্ছা আচ্ছা ভাই, আজকের ক্লাস আমরা এখানে, তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো বা অঙ্কটা পারবা, তাই না? তো কিছু বোঝা যায় না, নাহলে বুঝাই দিতাম। যাই হোক, আশা করি সূত্রগুলা পারবা। এখন জাস্ট এই অঙ্ক দুইটা করবা, করে আমাকে স্ক্রিনশট ছবি তুলে আমাকে দেখাবা, আমি বুঝাই দিব। আর যদি তারপরেও না পারো, বছরের সংখ্যাটা আমি বলে দেই। হ্যাঁ, বছরের সংখ্যা করবা হচ্ছে 3 বছর, না 5 বছরই করো। বছর হচ্ছে 5 বছরের হিসাব করবা, ঠিক আছে? কত বছর সুমাইয়া, বুঝছো? 5 বছরের হিসাব করবা, 5 বছরের হিসাবে আমাকে এই অঙ্কটা করে দিবা সবাই, ঠিক আছে? আগের অঙ্ক আর এই অঙ্ক দুইটা বাড়ির কাজ করে আমার খাতাটা আমাদের এই ফেসবুক গ্রুপে দিবা, আমি হচ্ছে চেক করে সবাইকে জানাই দিব, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস আমরা কিস্তি নিয়ে আলোচনা করব, কিস্তি জিনিস। তো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। কারণ